কন্ডাক্ট আছে, সেই কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে ওনারা অনেক কাজ করেছেন যা কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে না। তো সমস্ত বিষয় নিয়েই আমাদের দলের পক্ষ থেকে গতকাল মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে, প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে পার্টির মহাসচিব সহ বিএনপি যে ডেলিগেশন ছিলেন ওনারা দাবি জানিয়ে আসছেন পলিটিসাইজড যারা করেছেন এবং এই পলিটিসাইজড করার ক্ষেত্রে যারা দায়ী তাদের ব্যাপারে তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য বিচার বিভাগ থেকে, পার্টিকুলারলি ইন দ্য হাইকোর্ট ডিভিশনের। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিচারকরা কোনো দলের হতে পারে না, তারা বিচারের মানদণ্ড সবার আগে। নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল, ইভেন এ জাজ ইজ নট অ্যাবাভ দ্য ল। বাট আনফর্চুনেটলি আমরা দেখেছি গত 15 বছর স্টার্ট ফ্রম এবিএম খায়রুল হক থেকে শুরু করে অনেক মাননীয় বিচারপতি তাদের কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে এমন অনেক কিছু করেছেন যা দেশের মানুষ স্বাভাবিকভাবে নেয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছিল শুধুমাত্র এই বিচার বিভাগের কারণে। যখন বাড়ি ছাড়ার জন্য নোটিশ দেওয়া হয়, আমরা হাইকোর্টে এসেছিলাম, স্টে হয়েছিল, পরবর্তীতে ভ্যাকেট করা হয়েছে। ইভেন বাড়ি ছাড়ার জন্য যে যথাযথ প্রক্রিয়া সেটাও পর্যন্ত অবলম্বন করা হয়নি, যে কারণে ওনাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। এবং এই ক্ষেত্রে বিচার বিভাগের দায় এড়ানো যায় না। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের গণতন্ত্র হত্যা করার জন্য এই বিচার বিভাগের তৎকালীন সময়ে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক এককভাবে দায়ী ছিলেন। আমরা বহুবার বলে এসেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বিলোপ না হতো তাহলে হয়তো দেশের অবস্থা এই পর্যায়ে যেত না। যে কারণেই দেশের মানুষের প্রত্যাশা, এদেশে গণতন্ত্র হত্যা করার জন্য, বিচার বিভাগকে পলিটিসাইজ করার জন্য এবং বিরোধী দলের নেতাকর্মীদেরকে ভিক্টিমাইজ করার জন্য এই বিচারকদের ব্যবহার করা হয়েছে। এবং কিছু কিছু বিচারপতি তারা নিজেরা ব্যবহৃত হয়েছেন। যেমন জনাব তারেক রহমান সাহেব যেন তার বক্তব্য প্রচার করতে না পারেন সেই জন্য একটা রুল ইস্যু করা হয়েছিল, যেটা শুধু বাংলাদেশ না বিশ্বের ইতিহাসে নেই, কোনো রাজনীতিবিদের বক্তব্য প্রচার করা যাবে না। সেই রুলও ইস্যু করা হয়েছিল 2015 সনের 7ই জানুয়ারি, আমরা সেটাও দেখেছি। অর্থাৎ এই বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে কলুষিত করা হয়েছিল ফ্যাসিস্ট রেজিমের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য এবং প্রলম্বিত করার জন্য। দ্বিতীয় স্বাধীনতার পরে দেশের মানুষের প্রত্যাশা, 18 কোটি মানুষের প্রত্যাশা এই বিচার বিভাগকে কুলসমুক্ত করার জন্য, যেন সত্যিকার অর্থে একটা বিচার বিভাগ মানুষ পায়, যে বিচার বিভাগের জন্য আমাদের আবু সাইদ মুগ্ধরা প্রাণ দিয়েছে। সেই বিচার বিভাগ প্রতিষ্ঠা করার জন্য আপনারা কোনো তালিকা দিয়েছেন কিনা? সংখ্যা কত? দেখুন, এটা কালকে পার্টির মহাসচিব ক্যাটাগরিক্যালি বলে এসছেন। সেই যেভাবে উনি বলে আসছেন সেটাই আমরা আইনজীবী হিসাবে এবং কর্মী হিসাবে আমরা সেটাকে এন্ডোর্স করি। ভাই সাধারণত কিন্তু উনার কাজ আছে বা নাই, দেশ তো এখন একটা আপনার ডক্ট্রিন অফ নেসেসিটির মধ্যে আমরা চলছি। আপনি যে কথাটা বলেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আপনারা জানেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করার জন্য যে রায়টা দেওয়া হয়েছিল, সেই রায়টা কেন দেওয়া হয়েছিল, সেই জন্য তৎকালীন চিফ জাস্টিস এস.কে. সিনহাকে ফিজিক্যালি অ্যাসল্ট করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তো দেশে তো এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যেহেতু নেই, এবং আমরা দেখেছি যদিও সেই সংবিধানের সেই ধারাটা পাবলিসাইজড হয় না, কিন্তু অনলাইনে এখন আছে। সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পাওয়ারটা পার্লামেন্টে নিয়ে গেছে। তো পার্লামেন্ট তো এখন এক্সিস্টেন্স নেই, যে কারণে দেশের মানুষের প্রত্যাশাটা পূরণ করার জন্য কার কাছে যেতে হবে, রাজনৈতিক দল কার কাছে যাবে? সেই জন্যই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের শরণাপন্ন হয়েছে দেশের রাজনৈতিক দলগুলো, যেন একটা রিড্রেস পান, যেন বিচার বিভাগ সত্যিকার অর্থে বিচার বিভাগে পরিণত হয়, যেখানে ন্যায় বিচার থাকবে, প্রত্যেক মানুষই তার ন্যায় বিচারটা পাবেন, এবং কেউ যেন অবিচারের শিকার না হয়। যারা ইতিপূর্বে অবিচারের শিকার হয়েছিলেন, যাদের মাধ্যমে হয়েছিলেন, তাদের ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা যেন কার্যকর পদক্ষেপ নেন ওনার মেকানিজমের মাধ্যমে। সেই জন্যই ওনার কাছে পলিটিক্যাল পার্টি হিসাবে বিএনপি দাবি জানিয়েছে। আপনারা প্রধান উপদেষ্টার দিকেই তাকিয়ে আছেন, তাই তো? এই সিদ্ধান্ত আমাদের পলিটিক্যাল পার্টির প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কনসেনসাসের ভিত্তিতেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার আছে। অর্থাৎ পলিটিক্যাল পার্টির কনসেনসাসের ভিত্তিতে যে সরকার, সেই সরকার প্রধানের কাছেই তো পলিটিক্যাল পার্টি দাবি দেওয়া জানাবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, সম্প্রতি সময় দুইজন
একজন বিচারপতি আমরা দেখলাম যে একটি রায় দিলেন, আবার বেঞ্চ বিব্রত বা বোধ করে বিচারেই বলি, সেটি আবার রিকল করলেন। আবার গতকাল একজন বিচারপতির বিরুদ্ধে আজকে যে রিপোর্ট দেখলাম যে উনি একটা ফান্ডে টাকা করেছেন, এই যে অভিযোগগুলো প্রকাশ্যে আসছে, সেটা কীভাবে দেখছেন আপনারা? এইটা আসলে আমাদের দেশের জন্য, গণতন্ত্রের জন্য খুবই দুঃখজনক, পীড়াদায়ক এবং 18 কোটি মানুষের জন্য এটা অত্যন্ত হতাশাব্যঞ্জক। আমি যে কথাটা একটু আগে বললাম যে কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে যখন যিনি যে কাজটাই করেন সেটা মানে অগ্রহণযোগ্য, এবং সেই ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ সময়োচিত এবং যথাযথ পদক্ষেপ নেবেন, সেটাই মানুষের প্রত্যাশা, বিচার প্রার্থীদের প্রত্যাশা এবং আইনজীবী হিসাবে আমাদেরও প্রত্যাশা যে সমস্ত মাননীয় বিচারপতিগণ কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে কাজ করেছেন তাদেরকে একটা প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহিতার মধ্যে আনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, যেন বিচার বিভাগের প্রতি মানুষের আস্থাটা পুনঃপ্রতিষ্ঠিত হয়। তবে ওনার কি পদে থাকা উচিত, যিনি রায় দিয়ে নিজের বাবার ফান্ডে টাকা নিতেন, ওনার কি পদে থাকা উচিত? উনি কি নৈতিকতা হারিয়েছেন মনে করেন আপনি? কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে যেই যে কাজ করুক না কেন, নিশ্চয়ই কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে কাজ করলে সেই কাজের জবাবদিহিতা থাকা উচিত, এবং সেই জন্য কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে তার কাজটা যে কতটুকু হয়েছে সেটা যথাযথ কর্তৃপক্ষ বিবেচনা করে তার ব্যাপারে বা তাদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন, সেটাই আইনজীবী হিসাবে প্রত্যাশা এবং মানুষের প্রত্যাশা, যেন বিচার বিভাগ তার স্বীয় হারানো ঐতিহ্য আমরা ফিরে পাই। মানুষের প্রত্যাশা, মানুষের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট, সেই শেষ আশ্রয়স্থলটা যেন আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়, ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয়।